আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুব ইম্পর্ট্যান্ট একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে কমন ফেসবুক অ্যাড মিস্টেক্স। আমরা অনেক সময় অ্যাড রান করার সময় কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি না। তো সেই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার আজকে চেষ্টা করব, যেন ভবিষ্যতে আপনারা সেই ভুলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করেন, অ্যান্ড সে অনুযায়ী যদি কাজ করেন তাহলে ভালো রেজাল্ট অবশ্যই আপনারাও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি আপনাদের জন্য খুব সুন্দরভাবে ফ্লো তৈরি করেছি। এই ফ্লোকে স্টেপ বাই স্টেপ ফলো করেই আপনারা ভবিষ্যতে কাজ করবেন। ঠিক আছে? তো চলেন স্টার্ট করি। তো দেখেন, প্রথমেই আমি কি রেখেছি, লো কোয়ালিটি কন্টেন্ট। আমি অনেক সময় ম্যাক্সিমামদের প্রবলেম সলভ করতে গিয়ে দেখেছি যে তারা যখন আমাকে ফেসবুক অ্যাডের কন্টেন্টগুলো দেখান, তখন তা দেখে আমি অনেক সময় একটু অবাক হই, কারণ সেই কন্টেন্টগুলো তেমন হাই কোয়ালিটির হয় না। ঠিক আছে? তারপর সেই কন্টেন্টগুলো অনেক সময় ফোন থেকে রেকর্ডিং করা হয়েছে, অথবা নর্মালি ক্যাপকাট থেকে খুব সিম্পলি বা বেসিকভাবে ডিজাইন করা হয়েছে। অনেক সময় সাউন্ড কোয়ালিটি ভালো থাকে না, ভিডিও কোয়ালিটিও ভালো হয় না। সেই সাথে আরও অনেক কিছু আমরা দেখেছি, সেটা হচ্ছে যে কন্টেন্টের মধ্যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, সেই স্ট্র্যাটেজিও মেনটেন করা না। ঠিক আছে? যার কারণে সেই কন্টেন্টগুলো ভালো পারফর্ম করে না। হ্যাঁ। তো কন্টেন্টের মধ্যে কেমন স্ট্র্যাটেজিস আপনারা ব্যবহার করবেন, সেটার উপর আমি নেক্সট ইনশাল্লাহ কোনো একদিন টিউটোরিয়াল নিয়ে আসবো। যদি চান জাস্ট কমেন্টে লিখে জানাবেন। তো একটা স্ট্র্যাটেজিক কন্টেন্ট কেমন হওয়া উচিত, যেটা আসলে সেল নিয়ে আসতে অনেক সাহায্য করে। ঠিক আছে? জাস্ট কমেন্টে জানাবেন, আমি সেটার উপরও টিউটোরিয়াল অবশ্যই নিয়ে আসবো। তো দেখেন, অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করতে হবে উইথ প্রপার স্ট্র্যাটেজিক্যালি, উইথ প্রপার স্ট্র্যাটেজিস। ঠিক আছে? আপনি সম্ভব হলে অন্যান্য ভালো ভালো ভিডিও এজেন্সিজ আছে, তাদের সাথে যোগাযোগ করেও আপনি ভালো কন্টেন্ট তৈরি করিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, যদি আপনি ভালো রেজাল্ট চান, তাহলে দিন শেষে সবচেয়ে বেশি কিন্তু ম্যাটার করছে কন্টেন্টের উপর, কারণ এই কন্টেন্টটাই কিন্তু মানুষের চোখের সামনে যাবে। ঠিক আছে? কন্টেন্ট যদি ভালো না হয়, সেখানে যদি প্রপারলি স্ট্র্যাটেজিস মেনটেন না করা হয়, তাহলে আলটিমেটলি মানুষ কিন্তু আপনার থেকে সে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে না। ঠিক আছে? তারপর দেখেন, এখানে কি দেওয়া আছে, ল্যাকিং অফ স্ট্র্যাটেজিস। আপনারা কোনো রকমের কৌশল না ব্যবহার করেই জাস্ট কি করেন, অ্যাড রান করে দেন অ্যান্ড চিন্তা করেন যে ভালো রেজাল্ট আসবে। মোটেও এমনটা না। আপনাকে একটা স্ট্র্যাটেজি সাজাতে হবে, যে প্রথমে কেমন ধরনের কন্টেন্ট দেখাবো, তারপর কেমন ধরনের কন্টেন্ট দেখাবো আমার সেই ইউজার ভিজিটরকে, দেন গিয়ে লাস্টে কেমন কন্টেন্ট দেখাবো। ঠিক আছে? এটার উপর বেসিক্যালি কী করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো স্ট্র্যাটেজি দেখেন কেমন হবে। ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস ফেমাস আপনার গিয়ে স্ট্র্যাটেজিসগুলো আছে, মানে ভালো সেল নিয়ে আসার জন্য আমি সবসময় শেয়ার করে থাকি। সেটা হচ্ছে আপনার গিয়ে আইডা ফ্রেমওয়ার্ক, তারপর আপনার পাস ফ্রেমওয়ার্ক। আইডা ফ্রেমওয়ার্ক হচ্ছে AIDA, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। তারপর আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে পাস, প্রবলেম, হেজিটেড, সলিউশন। এই পাস ফ্রেমওয়ার্ক বা এই পাস মডেল আপনার গিয়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড অ্যাপল কোম্পানি, তারা ইউজ করে থাকে নিজের এক্সপেন্সিভ প্রোডাক্ট সেল করার জন্য। তো আপনারাও যদি আপনাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, অবশ্যই এই ফ্রেমওয়ার্কগুলোকে মেনটেন করবেন। এই ফ্রেমওয়ার্কগুলোকে মেনটেন করে যদি কন্টেন্ট দেন অ্যান্ড সে অনুযায়ী আগান, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে আপনাদের এক্সপেক্টেড সেল নিয়ে আসতে পারবেন, সেটা নিজের এজেন্সির জন্য হোক বা নিজের বিজনেসের জন্য হোক। ঠিক আছে? তো আমি বলবো যে আপনারা এই ফ্রেমওয়ার্কগুলোর উপর একটু স্টাডি করেন। এভাবে আরও অনেক ফ্রেমওয়ার্কস আছে, আপনার কি টপ অফ দ্য ফানেল, তারপর বটম অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল। হ্যাঁ, এই ফানেলগুলোর ব্যাপারে স্টাডি করবেন। ঠিক আছে? অ্যান্ড এই ফানেলসগুলো বা স্ট্র্যাটেজিসগুলোর উপর স্টাডি করার পর এই ওয়াইজে আপনারা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট কিন্তু আসছে। ঠিক আছে? তো স্ট্র্যাটেজির দিক থেকে কোনো রকমের যেন ল্যাকিং না থাকে। হ্যাঁ, আপনি যদি আপনার বড় বড় কম্পিটিটরদেরকেও খেয়াল করেন, তারাও কিন্তু স্ট্র্যাটেজিসগুলোকে মেনটেন করেই আগায়। ঠিক আছে?
তো কি করেন, পুরো 1 মাসের একটা স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করেন, যে প্রথমে কেমন কন্টেন্ট যাবে আপনার অডিয়েন্সের কাছে, তারপরে কেমন কন্টেন্ট যাবে, তারপরে কেমন কন্টেন্ট যাবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি একটা ফ্লোতে থাকতে পারবেন অ্যান্ড আশানুরূপ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ওকে, পরবর্তীতে কি আছে দেখেন, ওয়ান কন্টেন্ট ইউজিং ফর লং টার্ম। আমরা সবসময় ম্যাক্সিমাম পিপল এই ভুলটাই করি যে একটা কন্টেন্ট দিয়েই 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, ইভেন 1 মাস পর্যন্ত অ্যাড চালাই। ঠিক আছে, তো এটা যদি করেন তো আপনার যারা পাবলিক আছে বা আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু, বা আপনার যারা কাস্টমার্স আছে তারা কিন্তু দিন শেষে খুবই হতবাক হবে অথবা বোর হয়ে যাবে। হ্যাঁ, কারণ একই কন্টেন্ট যদি তার চোখের সামনে বারবার পড়ে সে কিন্তু বোর হয়ে যাবে। বোর হয়ে যাওয়ার পর দেখবেন খারাপ কমেন্ট করা শুরু করছে বা আপনার অ্যাডে রিপোর্ট মেরে দিচ্ছে, যেটার কারণেও কিন্তু আপনার পারফরমেন্স অনেক ডাউন হয়ে যেতে পারে। তো তাই এই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে, একটা কন্টেন্ট বেশি দিন পর্যন্ত ইউজ করা যাবে না। অ্যান্ড এইটাকে বেসিক্যালি অ্যাড ফ্যাটিক বলা হয়। ঠিক আছে, অ্যাড ফ্যাটিক বলা হয় আপনার গিয়ে মেটা আপডেটের হিসাবে। তো এই অ্যাড ফ্যাটিক বা ক্রিয়েটিভ ফ্যাটিক যদি ধরা পড়ে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বাজেট অনেক বেড়ে যাবে অ্যান্ড আপনার পারফরমেন্স কিন্তু অনেক লো হয়ে যাবে। ঠিক আছে, তাই বর্তমানে যে কাজ করার চেষ্টা করবে আপনাকে কন্টেন্ট ভেরিয়েশন নিয়ে বেশি কাজ করতে হবে। কন্টেন্টে আপনি ভেরিয়েশন নিয়ে আসেন। ঠিক আছে, কন্টেন্টে যত ভালো ভেরিয়েশন নিয়ে আসবেন ততই মানুষরা কিন্তু আপনার কন্টেন্টের সাথে কানেক্ট করতে পারবে, এঙ্গেজ হতে পারবে অ্যান্ড সেটার উপর বেস করে আপনার সেল আসার চান্সেসও বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার কম্পিটিটরদেরকে দেখেন, বড় বড় ব্র্যান্ড আছে, গ্লো অ্যান্ড লাভলি আছে, তারপর আপনার গিয়ে প্রাণ কোম্পানি আছে, হ্যাঁ, এভাবে নাইকি ব্র্যান্ড আছে, হ্যাঁ, অ্যাপল কোম্পানি আছে। তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো দেখবেন, তারা সবসময় কখনো কখনো আপনার গিয়ে ফানি কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করে। তারপর কাস্টমারদের কেস স্টাডিজের উপর কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করে। হ্যাঁ, তারপর স্টোরি টেলিংয়ের মাধ্যমে তারা কন্টেন্ট প্রডিউস করে। ঠিক আছে, ইভেন বিকাশকেও দেখেন, বাংলাদেশের বিকাশ সবচেয়ে বড় একটা ব্র্যান্ড, তারপর পাঠাও কোম্পানি, হ্যাঁ, তাদেরকেও যদি একটু স্টাডি করেন দেখবেন তাদের কন্টেন্ট কেমন হয়। ঠিক আছে, তারা সেখানে স্টোরি টেলিং রাখে, কেস স্টাডিজ রাখে, হ্যাঁ, তারপর কাস্টমারদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেইটার উপর কন্টেন্ট রাখে। ঠিক আছে, বিভিন্ন রকমের কন্টেন্ট হয়, হ্যাঁ, যেন মানুষরা সবসময় তাদের কন্টেন্টের প্রতি কানেক্টেড থাকতে পারে, এঙ্গেজ থাকতে পারে। যত আপনি কানেক্টিভিটি তৈরি করতে পারবেন, এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন, ততই কিন্তু ভবিষ্যতে আপনার জন্য ভালো। ঠিক আছে, অ্যান্ড সেটার উপর বেস করে কিন্তু আপনার সেলও হবে। তাই একটা কন্টেন্ট আমি তৈরি করলাম খুব ভালো বাজেটে, পরবর্তীতে আর কোনো কন্টেন্ট দিব না, ঠিক আছে, এই কাজ আমরা করব না। বুঝতে পেরেছি আশা করি। ওকে, কন্টেন্টে যত বেশি ভ্যারিয়েশন রাখবেন তত ভালো হবে। ওকে, তারপর দেখেন কি বিষয় আছে, নট মেনটেনিং কন্টেন্ট ক্যালেন্ডার। অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। পুরো 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করেন। বড় বড় ব্র্যান্ডরা কি করে, 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে? মোটেও না, তারা পুরো 1 বছরের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে। ঠিক আছে, তো আমি বলছি না প্রথমেই আপনিও 1 বছরের পুরো কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলেন। আপনি আগে 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করেন। ঠিক আছে, প্রথম সপ্তাহে কী ধরনের কন্টেন্টগুলো যাবে, দ্বিতীয় সপ্তাহে কী ধরনের কন্টেন্টগুলো যাবে, তৃতীয় সপ্তাহে কী ধরনের কন্টেন্ট যাবে, তারপর ফোর্থ উইকে কী ধরনের কন্টেন্ট যাবে। ঠিক আছে, সেটার উপর প্রপারলি একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করেন। ফর এক্সাম্পল, আপনার ধরেন প্রথম 3 দিন স্ট্যাটিক পোস্ট পাবলিশ হবে। ঠিক আছে, তার পরবর্তী 3 দিনে আপনি ভিডিও কন্টেন্ট দিলেন, সপ্তাহে একদিন লাইভে আসলেন, তারপরের সপ্তাহে কুইজ নিয়ে আসলেন। ঠিক আছে, দেন ভালো ভালো অফার্স নিয়ে আসলেন, হ্যাঁ, এমন অফার যেটা ধরেন খুব রেয়ারলি নিয়ে আসেন। ঠিক আছে, তারপর কাস্টমারদের রিভিউ কন্টেন্টগুলো পাবলিশ করলেন। কখনো কখনো আপনি আপনার কন্টেন্ট ক্যালেন্ডারে চ্যালেঞ্জ টাইপেরও কন্টেন্ট নিয়ে আসতে পারেন। ঠিক আছে, বা কম্পিটিশন টাইপের কন্টেন্ট নিয়ে আসতে পারেন, যে কম্পিটিশনে তারা যদি পার্টিসিপেট করে অ্যান্ড কেউ যদি ভালো পারফর্ম করে তাহলে তার জন্য আপনারা স্পেশাল কিছু গিফট রাখবেন। ঠিক আছে, এমন টাইপের এঙ্গেজিং কন্টেন্ট
প্ল্যান রাখতে পারেন আপনার ক্যালেন্ডারে অ্যান্ড সেই অনুযায়ী আগাতে পারেন। ওকে, অ্যান্ড এই কাজটা কনসিস্টেন্টলি করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা আহ, ভালো আর কি করতে পারবেন। হ্যাঁ, যত বেশি ফোকাস থাকতে পারবেন তত ভালো কিন্তু আউটপুট নিয়ে আসতে পারবেন। ওয়েল, তারপর দেখ কি দেওয়া আছে, অ্যাভয়েডিং লেটেস্ট আপডেট অন ফেসবুক অ্যাড। তো এই পার্টটাও আমি এজন্য রেখেছি কারণ আমরা যদি বর্তমানে লেটেস্ট আপডেটগুলো অ্যাভয়েড করি তাহলে কিন্তু হবে না, পিছিয়ে থাকবো। ঠিক আছে, বর্তমানে আপনার এন্ড্রোমেডা আপডেট এসেছে, তারপর আমি একটু আগে ক্রিয়েটিভ ফ্যাটিগের ব্যাপারে বলেছি। ঠিক আছে, আগে কিন্তু এগুলো ছিল না। হ্যাঁ, রিসেন্টলি মেটা এগুলো নিয়ে আসছে। রিজন কারণ মেটা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পেরেছে যে অডিয়েন্স কোন কন্টেন্টে কত বেশি সময় দিচ্ছে, কোন কন্টেন্টগুলোর প্রতি তারা বোর হয়ে যাচ্ছে, কেন বোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলোর উপর তারা অ্যানালাইসিস করে এই বড় বড় আপডেটগুলো নিয়ে আসছে। ঠিক আছে, ওকে, তো আশা করি আপনাদের অ্যান্ড্রোমেডা আপডেটের ব্যাপারে আইডিয়া আছে। যদি অ্যান্ড্রোমেডা অ্যাডের ব্যাপারে আইডিয়া না থাকে তাহলে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। অ্যান্ড্রোমেডা আপডেটটা হচ্ছে বেসিক্যালি কন্টেন্টের উপর নিয়েই। হ্যাঁ, আমি একটু আগে কন্টেন্ট ভেরিয়েশন নিয়ে এখানে কথা বলছিলাম। ঠিক আছে, কন্টেন্ট ভেরিয়েশনের উপর বেস করেই এই অ্যান্ড্রোমেডা আপডেট। হ্যাঁ, এক কথায় যদি বলি, আপনি যত বেশি কন্টেন্টে ভ্যারিয়েশন নিয়ে আসবেন তত বেশি আপনি কিন্তু লাভবান হবেন। ঠিক আছে, অ্যান্ড এই বিষয়টাকে মেটা অ্যালগোরিদম অনেক বেশি প্রায়োরিটি দেয়, অনেক বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। আপনি ট্রাই করবেন একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আপনার ধরেন প্রথম অ্যাড সেট নর্মালি আপনি সাজালেন, দ্বিতীয় অ্যাড সেটে আপনি টার্গেটিং করলেন, লোকেশন দিলেন, বাজেটিং করলেন, থার্ড অ্যাড সেটে যে আমরা কন্টেন্ট দিই, ঠিক আছে, সেখানে একটা কন্টেন্ট দিলেন, সেই সাথে ওই থার্ড অ্যাড সেটকে আপনি আবার ডুপ্লিকেট করেন। এভাবে যদি সম্ভব হয় 100 বার ডুপ্লিকেট করেন অ্যান্ড 100টা কন্টেন্ট আপনি মানে 100 রকমের কন্টেন্ট দিয়ে দেন একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, অ্যান্ড্রোমেডা আপডেট হিসেবে মেটা কী করবে, আপনার ওই প্রতিটা অ্যাড ক্রিয়েটিভ আপনার অডিয়েন্সকে এক এক সময়ে এক একবার দেখাবে। ঠিক আছে, ধরেন আজকে আপনার একটা কন্টেন্ট দেখালো, আগামীকাল আরেকটা কন্টেন্ট দেখাবে, তারপরের দিন আরেকটা দেখাবে। ঠিক আছে, তো এটার ফলে কি হবে, আপনার অডিয়েন্সরা সবসময় এঙ্গেজ থাকবে অ্যান্ড এক না এক সময় সে অ্যাকশন নেবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য। ওকে, তো তাই বর্তমানে এই আপডেট হিসেবে আমাদেরকে যে কাজ করা লাগছে সেটা হচ্ছে যে কন্টেন্টে ইনভেস্টমেন্ট একটু বাড়াতে হবে, এটাই। হ্যাঁ, আগে আমরা কিন্তু কন্টেন্টে কম ইনভেস্ট করতাম। ঠিক আছে, বেশি একটা রিসার্চ করতাম না, নর্মালি একটা কন্টেন্ট দিলাম, টার্গেটিং করলাম অ্যান্ড অ্যাড রান করে দিলাম, ভালো সেল আসলো। কিন্তু এখন মোটেও এমনটা না। এই সমস্ত বিষয়কে মেনটেন করে আপনাকে কী করতে হবে, অ্যাড রান করতে হবে। ঠিক আছে, অ্যান্ড প্রপারলি আগাতে হবে। ওকে, তাহলেই আপনি আপনার এক্সপেক্টেড সেল নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো লেটেস্ট আপডেটগুলো যত আসবে সবসময় অ্যাওয়্যার থাকবেন অ্যান্ড সেভাবে আগানোর চেষ্টা করবেন, তাহলেও কিন্তু আরও বেশ ভালো হবে। ওকে, তারপরে দেখেন কি লিখেছে, নট অ্যানালাইজিং কম্পিটিটরস অ্যাড। আপনারা আরেকটা সবচেয়ে বড় ভুল করেন যে কম্পিটিটরদের অ্যাডগুলো অ্যানালাইসিস করেন না। অ্যাডগুলো অ্যানালাইসিস না করে নিজের মতো করে আপনি অ্যাড কপি লিখে দেন বা প্রোডাক্টের যে ডেসক্রিপশন লিখি, রাইট, সেটা আপনি লিখে দেন, তাই না? তারপর যে কোনো একটা কন্টেন্ট আপনি তৈরি করেন অ্যান্ড সেটা অ্যাড করে দেন অ্যান্ড কন্টেন্ট পাবলিশ করে দেন একটা বাজেট দিয়ে। তাহলে কি অ্যাড ভালো পারফর্ম করবে? মোটেও না। আপনাকে কি করতে হবে, অ্যাড রান করার পূর্বে অবশ্যই কম্পিটিটরদের অ্যাডটাও অ্যানালাইসিস প্রপারলি করে নিতে হবে। ঠিক আছে, তার অ্যাড কপিটা দেখেন যে তার অ্যাড কপিটা কেমন। হ্যাঁ, অ্যান্ড আমি সবসময় বলি যে অ্যাড কপিতেও আপনি কি করেন, ফ্রেমওয়ার্কগুলো মেনটেন করেন। সেটা আইডা হতে পারে বা সেটা পাস মডেল হতে পারে। হ্যাঁ, অ্যাড কপির মধ্যেও আপনি এটা করতে পারেন। অ্যাড কপি বলতে কী বোঝায়, প্রোডাক্ট ডিসক্রিপশনকেই আমরা কি বলি, অ্যাড কপি বলি, তাই না? তো সে অ্যাড কপিতেও আপনারা সে ফ্রেমওয়ার্কগুলো মেনটেন করেন, কারণ মানুষরা কিন্তু আপনার ওই প্রোডাক্ট ডিসক্রিপশন বা অ্যাড কপিটাও পড়ে। ঠিক আছে, তো কী করবেন, কম্পিটিটরদের অ্যাড কপিটা দেখবেন তারা কীভাবে শুরু করছে, কীভাবে কন্টিনিউ করছে, কীভাবে শেষ করছে। তারপর তার যে ভিডিও কন্টেন্ট আছে বা তার ইমেজ কন্টেন্ট আছে সেটাও স্টাডি করেন। ঠিক আছে, ইমেজে কী এলিমেন্ট ইউজ করছে, তারপর ডিজাইন কেমন, হুক টাইটেল কি, প্রোডাক্টের ব্যাপারে কতটুকু ইনফরমেশন তুলে ধরেছে। ঠিক আছে, এই সমস্ত বিষয় খুব ভালোভাবে স্টাডি করেন অ্যান্ড তেমন কন্টেন্ট দেওয়া যায় কি না
সেটা চিন্তা করেন। সেই সাথে ভিডিও কন্টেন্টটাও দেখেন, যদি আপনি ভিডিও কন্টেন্ট দিয়ে অ্যাড রান করতে চান তাহলে কম্পিটিটরে আপনি কী করেন, ভিডিও কন্টেন্টটা দেখেন, তার ভিডিওটা কেমন, ঠিক আছে, তার এডিটিংটা কেমন, কেমন এডিটিং করিয়েছে ভিডিওতে, হ্যাঁ, যে ইনফ্লুয়েন্সার আছে সেই প্রোডাক্টের ব্যাপারে বা সার্ভিসের ব্যাপারে কীভাবে ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, কী কী অফার দিচ্ছে, এই সমস্ত বিষয় সুন্দরভাবে স্টাডি করেন। স্টাডি করলেই আপনি আপনার কন্টেন্টের ল্যাকিং বুঝতে পারবেন, অ্যান্ড সেভাবে আপনিও কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য ডিসিশন মেক করতে পারবেন। ওকে, তো অবশ্যই কী করতে হবে, কম্পিটিটরসদের অ্যাডটাও অ্যানালাইসিস করতে হবে খুব নিখুঁতভাবে। সম্ভব হলে 5 থেকে 10 জন কম্পিটিটরের অ্যাডগুলো খুব নিখুঁতভাবে অ্যানালাইসিস করেন। ওয়েল, দেন আপনাদের আরেকটা মিস্টেক থাকে, সেটা হচ্ছে যে বাজেট প্ল্যানিংয়ে ল্যাকিং। ঠিক আছে, আপনাদের বাজেট প্ল্যানিংয়ে ল্যাকিং থাকে। হ্যাঁ, তো বাজেট প্ল্যান করার সময় আপনাকে অবশ্যই সিনসিয়ারিটি মেনটেন করতে হবে। ঠিক আছে, এখানে যেন কোনো রকমের আপনার ভুল না হয়। আমরা অনেক সময় চিন্তা করি $3 ডেলি বাজেট দিয়ে অ্যাড রান করে দিব, হয়ে গেল 1 সপ্তাহের জন্য, ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা ভেবে আমরা বসে থাকি। তারপর $4 $5, রাইট? তো এভাবে আসলে হবে না। ঠিক আছে, এখন বর্তমানে দেখেন আপনার যারা কম্পিটিটর আছে তারা কিন্তু দৈনিক $5 $10, হ্যাঁ, এই পরিমাণ ডেইলি বাজেট দিয়ে তারা অ্যাড রান করছে। তারপর ইভেন এমনও আছে যারা প্রত্যেক দিন $50 দিয়েও অ্যাড রান করছে। ঠিক আছে, তো আপনি বলেন যে ফেসবুক কোন অ্যাডকে বেশি প্রায়োরিটি দিবে, তাদের অ্যাডকে বেশি প্রায়োরিটি দিবে না আপনার অ্যাডকে বেশি প্রায়োরিটি দিবে? অবশ্যই সে অ্যাডটা বেশি প্রায়োরিটি পাবে, অ্যান্ড সে অ্যাডটাই সবচেয়ে দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে, তাই না? কারণ ভালো বাজেট সেখানে স্পেন্ড করা হচ্ছে। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, প্রপারলি বাজেট প্ল্যানও করতে হবে। পুরো 1 মাসের আপনি বাজেট প্ল্যান করেন। ঠিক আছে, পুরো 1 মাসের বাজেট প্ল্যান করেন যে প্রত্যেক দিন আপনার ডেইলি বাজেট কেমন হবে, অ্যান্ড এই বাজেটটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কস্টিংয়ের উপর। ঠিক আছে, বা প্রাইজিংয়ের উপর। আপনার প্রোডাক্টের প্রাইস কেমন বা সার্ভিসের প্রাইস কেমন, এটার উপর ডিপেন্ড করে যে আপনার অ্যাড বাজেট কেমন হবে। ফর এক্সাম্পল, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে কথা বলি যে দেখেন, আপনার যদি সেই প্রোডাক্টের বা সার্ভিসের প্রাইস $5,000 হয়, অ্যান্ড সেখানে যদি আপনি ফেসবুককে অ্যাড বাজেট $2 দেন, তাহলে ফেসবুক কেমন পারফর্ম করবে বলেন? ফেসবুক কোন কোন পাবলিকদের কাছে অ্যাড নিয়ে যাবে? অবশ্যই তাদের কাছে অ্যাড নিয়ে যাবে যারা সেই প্রোডাক্ট বা সার্ভিস কেনাকাটা করার প্রতি আগ্রহী না। ঠিক আছে, হ্যাঁ, একদম পুয়ার পিপুলদের কাছে নিয়ে যাবে যারা ওই প্রোডাক্ট বা সার্ভিস অ্যাফোর্ডই করতে পারবে না বা কিনতেই পারবে না। বুঝতে পেরেছি? তো তাই অ্যাড সেটটা প্রপারলি অপটিমাইজ করার সাথে সাথে আপনাকে কী করতে হবে, বাজেটটাও ভালো দিতে হবে। ঠিক আছে, বাজেটটাও ভালো দেন। বাজেটটাও যদি ভালো দেন তাহলে সব মিলায় আপনার অ্যাডটা কিন্তু ভালো পারফর্ম করবে। ঠিক আছে, ওয়েল, তারপর দেখেন কি দেওয়া আছে, ডাজন্ট হ্যাভ অ্যাড টেস্টিং বাজেট। আমরা সবসময় ভাবি যে একটা অ্যাড রান করবো অ্যান্ড ভালো কি চলে আসবে, রেজাল্ট চলে আসবে। মোটেও এমনটা না। ঠিক আছে, আপনাকে অবশ্যই কী করতে হবে, অ্যাড টেস্ট করতে হবে। হ্যাঁ, আমরা অ্যাড টেস্টিং বেসিক্যালি দুইভাবে করে থাকি, একটা হয় আপনার এবিও মেথড আর একটা হয় সিবিও মেথড। ঠিক আছে, এবিও মেথড হচ্ছে অ্যাড বাজেট অপটিমাইজেশন, যেখানে আমরা 3 রকমের অ্যাড ক্যাম্পেইন রান করি। ওকে, আপনার 3 রকমের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে 3 রকমের লোকেশন হয়, 3 রকমের বাজেট হয়, 3 রকমের টার্গেটিং হয়, 3 রকমের আবার কন্টেন্ট হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এবিও মেথড। আরেকটা হচ্ছে আপনার সিবিও মেথড, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে আমরা সাধারণত কি করি, একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে 3 রকমের বেসিক্যালি টার্গেটিং করে থাকি। 3 রকমের অ্যাডসেট 2 যেটা থাকে, যেখানে আমরা টার্গেটিং করি, লোকেশন দেই, সেটাকে আবার ডুপ্লিকেট করি। তারপর অ্যাডসেট যেটা 3 থাকে সেটাকে আবার আমরা ডুপ্লিকেট করি। এইভাবে দুইবার করে ডুপ্লিকেট করি একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে। অ্যান্ড বাজেটটা আমরা ক্যাম্পেইন বাজেট লেভেলে দেই, দিয়ে অ্যাডটা পাবলিশ করে দেই। তো সিবিও মেথডে যদি আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি তাহলে কি হয়, ফেসবুক পুরো দায়িত্বটা ফেসবুকের উপর চলে যায়। ফেসবুক টেস্টিং করবে, ফেসবুক নিজেই টেস্ট করবে। ঠিক আছে, যেটা ভালো পারফর্ম করবে সেটাতে বা সেই ক্রিয়েটিভে বা সে অ্যাড সেটে কী করবে, আর
অ্যাড বাজেটটা স্পেন্ড করা শুরু করবে, ঠিক আছে? আর যেটা ভালো পারফর্ম করবে না সেখান থেকে আস্তে আস্তে বাজেটটা কমায় দেবে। তো সিবিও মেথড যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই পুরো দায়িত্বটা চলে যাচ্ছে ফেসবুকের উপর। আর এবিও মেথড যদি অ্যাপ্লাই করেন তাহলে পুরো কন্ট্রোল বা রেসপন্সিবিলিটি আপনার উপর থাকছে। যেটা ভালো পারফর্ম করবে সেটাকে আপনি অন রাখবেন, যেটা ভালো পারফর্ম করবে না সেটাকে আপনি অফ করে দেবেন, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এই এবিও মেথড অ্যান্ড সিবিও মেথডকে ফোকাসে রেখেই অ্যাড টেস্ট করে থাকি। আর যদি আপনি উইনিং অ্যাড পেতে চান যেটাকে ভবিষ্যতে আপনি স্কেল করবেন, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে এই মেথডকে ফলো করে অ্যাড টেস্ট করতে হবে। অ্যান্ড অ্যাড টেস্টিং বাজেটটাও ভালো থাকা লাগবে। হ্যাঁ, যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্টকে আগেই বলে দেবেন যে ভাই আপনার তো একটা উইনিং অ্যাড নাই, সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাড টেস্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা ভালো কাজ করছে। যেটা ভালো কাজ করবে বা যেটাতে ভালো সেল আসবে সেটাকে আমরা স্কেল করব, আর যেটা ভালো কাজ করবে না সেটাকে আমরা স্কেল করব না। হ্যাঁ, সেটাতে আমরা স্পেন্ড করব না, সে অ্যাডটা অফ করে দেব, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই অ্যাড টেস্টিং বাজেট নিয়েও আপনাদেরকে নামতে হবে। এখন বলতে পারেন অ্যাড টেস্টিং বাজেট কেমন হতে পারে, এটাও আপনার ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস কেমন সেটার উপর। প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস আপনার ধরে নেন 1200 টাকা যদি হয়, তাহলে আপনি একটা অ্যাডের পিছনে বেসিক্যালি কমপক্ষে $4 করে দেন। 3টা অ্যাড চলবে, $4, $4, $4, ঠিক আছে? অ্যান্ড এই 3 রকমের অ্যাড পুরো 1 মাস চলবে, পুরো 1 মাস চলবে, ঠিক আছে? অ্যান্ড আপনি ভালো রেজাল্ট বা ইফেক্টিভ রেজাল্ট পাওয়া তখনই শুরু করবেন যখন মিনিমাম সে 3টা অ্যাডের পিছনে 1 উইক থেকে 2 উইক টাইম দেবেন। 1 সপ্তাহ থেকে যখন 2 সপ্তাহ সময় দিয়ে দিবেন, তারপর গিয়েই আপনি একটা ডিসিশন মেক করতে পারবেন বা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার কোন অ্যাডকে অন রাখা উচিত অ্যান্ড কোন অ্যাডকে অফ রাখা উচিত, ঠিক আছে? তো আপনি এই ডিসিশন মেক করতে পারবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে। হ্যাঁ, হচ্ছে বিষয়। কারণ একটা অ্যাড মোটামুটি পারফর্ম করতে এমন টাইমই লাগে, ঠিক আছে? আমরা অনেক সময় কী করি, 2 দিন অ্যাড রান করে দেখি বা 3 দিন বা 4 দিন সর্বোচ্চ অ্যাড রান করে দেখি, ভালো পারফর্ম করে না অফ করে দিই, ঠিক আছে? এই কাজটা কিন্তু মোটেও ঠিক না, এটা পুরোপুরি ভুল। হ্যাঁ, তো আপনারা নোট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? ওয়েল, তারপর দেখেন আমরা কি রেখেছি, নট মেনটেনিং কনসিস্টেন্সি। আমরা অনেক সময় ধৈর্যহারা হয়ে যাই, কাজ করতে করতে আমরা অফ করে দিই, ঠিক আছে? তারপর আর সেভাবে কাজ করা হয় না, যার ফলে আমাদের বিজনেসটা ফল করে, রাইট? তো অবশ্যই আপনাকে কী করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, মানে এক কথায় আপনাকে ফোকাস থাকতে হবে, ঠিক আছে? আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যেতে হবে। হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কগুলো যা যা শেয়ার করেছি এই সব ফ্রেমওয়ার্কগুলোকে বা এই সব গাইডলাইনগুলোকে মেনটেন করে আপনাকে চলতে হবে। তখন পর্যন্ত চলতে হবে যখন পর্যন্ত না আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্ট কী করছেন, অ্যাচিভ করছেন। Well, ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড ভবিষ্যতে এটার উপর আমি ভেবেছি ফেসবুক অ্যাড মিস্টেক্সের উপর যে আরও কন্টেন্ট নিয়ে আসবো, অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিও কেমন হওয়া উচিত সেটার উপরও আমি কন্টেন্ট নিয়ে আসবো। জাস্ট আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। হ্যাভ এ গ্রেট লাক টু অল ফর দ্য ব্রাইট ফিউচার। আসসালামু আলাইকুম।